আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের ৮ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আই, প্রাচ্য শিল্পরীতি বলা হয় পাল শিল্পকে। ২, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল ৮৫০০ জন। ৩, তুলুক বংশের শাসন প্রতিষ্ঠা করেন বীরসিংহ। ৪, লোদী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহরলাল লোদী। ৫, তৈমুরলং ভারতবর্ষ আক্রমণ করেন ১৩৯৮ খ্রিস্টাব্দে। ৬, শাহজাহানের পূর্বেকার নাম ছিল খুররম। ৭, পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল। আর বলেছে শিরিন কলমকার ছদ্মনাম আব্দুস সামাদ। ৯, হজমনামা বইয়ের অলঙ্করণের কাজ শুরু হয় হুমায়ুনের সময়। ১০, যৌনপুরী রাগ তৈরি করেন হোসেন শাহ শর্কী। ১১, শিবাজীর অভিষেক ক্রিয়া হয় ১৬৭৪ খ্রিস্টাব্দে। ১২, নবম শিখ গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর। ১৩, সরকার শব্দটি এসেছে ফার্সি থেকে। ১৪, ব্লক গঠিত হয় অনেকগুলি গ্রাম নিয়ে। ২ এর রায় বলেছে চিকিৎসা সংগ্রহ কার লেখা? চক্রপাণি দত্ত। ২ দিয়েছে ব্রাহ্মণ সর্বস্ব বইটি কার লেখা? লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বই লিখেছিলেন। তাহলে লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধের লেখা। ৩ বলেছে খিলাত কথার অর্থ কি? এই যে খিলাত কথার অর্থ হচ্ছে আনুষ্ঠানিক পোশাক। তাহলে খিলাত কথার অর্থ হচ্ছে আনুষ্ঠানিক পোশাক। ৪ দিয়েছে বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম কি? বাংলার প্রথম স্বাধীন সুলতান সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। ৫ দিয়েছে সোহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সোহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বদরুদ্দিন জাকারিয়া। ৬ দিয়েছে বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত? ১৩৩৬ খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে বিজয়নগর রাজ্যটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। ৭ দিয়েছে সফাবি কারা ছিল? লিখবে সফাবিরা ছিল ইরানের একটি রাজবংশ। খ্রিস্টীয় ১৬শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত তারা শাসন করে। ফলে সফাবিরা হচ্ছে ইরানের একটা রাজবংশ। ৮ দিয়েছে মুনতাখাব উত তাওয়ারিক বইটি কার লেখা? আবুল ফজল। ৯ দিয়েছে না, মুনতাখাব উত তাওয়ারিক লেখা হচ্ছে আব্দুল কাদির, ঐতিহাসিক আব্দুল কাদির বদায়ুনির লেখা। মুনতাখাব উত তাওয়ারিক আবুল ফজল না, আব্দুল কাদির বদায়ুনির লেখা। ৯ দিয়েছে আলাই দরবাজা কার আমলে তৈরি হয়? সুলতান আলাউদ্দিন খলজি। বিতে দিয়েছে বেমানান গোবর্ধন উমাপতিধর ধৈ হচ্ছে লক্ষণ সেনের কবি ছিলেন, বিজয় সেন আলাদা। সিতে দিয়েছে স্তম্ভ মেলানো রায়গড় হচ্ছে শিবাজি। হিন্দু পাদপাতশাহী প্রথম বাজিরাও। সৎনামী নারনৌল পাঠান উপজাতি হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত। ৩ আইতে আসি বলেছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ হচ্ছে স্বতন্ত্রীকরণ মানে আলাদা করা। গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগকে আলাদা করা হয়। গণতন্ত্রে যাতে কোনোভাবে সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য ক্ষমতার কেন্দ্রগুলি আলাদা করাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলা হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা প্রথম বলেছিলেন ফরাসি দার্শনিক মন্তেস্কু। ২ দিয়েছে যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝো? লিখবে যে দেশের শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এই দুই রকমের সরকারের ক্ষমতাই স্বীকার করা হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলা হয়। ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা চালু আছে কারণ ভারতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার এই দুই ধরনের সরকারি শাসন ব্যবস্থায় আছে। ৩ বলেছে চাহারবাগ কাকে বলে? লিখবে যে চাহারবাগ বলতে বোঝায় ৪ ভাগে ভাগ করে সাজানো বাগান। মুঘল সম্রাট বাবরের বাগানের শখ ছিল। তিনি পানিপতের যুদ্ধে জয়লাভ করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মুঘল সম্রাটগণ প্রাসাদ দুর্গ বানানোর পাশাপাশি বাগানও তৈরি করতেন। মুঘল আমলে ৪ ভাগে ভাগ করা এরকম সাজানো বাগান তৈরি করা হতো, একে চাহারবাগ বলা হতো। ৪ দিয়েছে পিয়েত্রেদুরা কাকে বলে? লিখবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে স্থাপত্য শিল্পে এক নতুন শিল্পরীতি লক্ষ্য করা যায়। এই সময় শ্বেত মার্বেল পাথরের গায়ে রত্ন বসিয়ে কারুকার্য করার চল শুরু হয়। এই শিল্পরীতিকে পিয়েত্রাদুরা বলা হয়। নিদর্শন মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে পিয়েত্রাদুরা শিল্পরীতির নিদর্শন দেখা যায় আগ্রায় ইতিমাদ উদ্দৌলার সমাধিসৌধে।
পাঁচে বলেছে বাসরা এবং বেসরা কাদের বলে। লিখবে সুফিরা ছিল প্রধানত দুই প্রকারের, বাসরা অর্থাৎ যারা ইসলামীয় আইন মেনে চলতো এবং বেসরা অর্থাৎ সেই সুফিরা যারা এই আইন মানত না। ভারতে দুই মতাদর্শেরই সুফিরা ছিল, যাযাবর সুফি সম্প্রদায় কালান্দার ছিল বাসরা, চিস্তিয়া সুহারা বর্দিরা ছিল বেসরা, আর চিস্তিয়া সুহারা বর্দিরা ছিল বাসরা। ছয়তে দিয়েছে মিনিয়েচার কি। লিখবে মিনিয়েচার শব্দটি হচ্ছে ইংরেজি শব্দ, একে বাংলায় অণুচিত্র বলা যেতে পারে। মধ্যযুগে বইয়ের পাতার ছবি দিয়ে সাজানো হতো, আকার ও আয়তনে এই ছোট ছবিগুলিকে মিনিয়েচার বলা হয়। সাথে দিয়েছে ভারতবর্ষে প্রচলিত দুটি ধ্রুপদী নাচের নাম লেখো। ভারতবর্ষে ধ্রুপদী নাচ 6টা আছে, তো দুটো লিখতে বলেছে, ভারতনাট্যম, কথাকলি। এছাড়া ওড়িশি, কুচিপুড়ি, কত্থক, মণিপুরি আছে, তো যে কোনো দুটো লিখে দেবে। আচ্ছা, 8এ বলেছে সুলহিকুল বলতে কি বোঝো। লিখবে যে সুলহিকুল শব্দের মানে সকলের জন্য শান্তি। মুঘল সম্রাট আকবর তার সাম্রাজ্যে ধর্মীয় বিরোধ ও বিভেদ দূর করতে তৎপর ছিলেন। এই জন্য তিনি বিভিন্ন ধর্মগোষ্ঠীর মধ্যে সকলের প্রতি সহনশীলতা ও সকলের জন্য শান্তির পথ অনুসরণের কথা বলেছিলেন। সকলের জন্য শান্তির এই পথকে বলা হয় সুলহিকুল। 9তে দিয়েছে খানোয়ার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল। লিখবে 1527 খ্রিস্টাব্দে খানোয়ারের যুদ্ধ হয়েছিল মেবারের রানা সংগ্রাম সিংহ আর মুঘল সম্রাট বাবরের মধ্যে। তাহলে 1527 খ্রিস্টাব্দে খানোয়ারের যুদ্ধ মেবারের রানা সংগ্রাম সিংহ বা রানা সংঘ আর মুঘল সম্রাট বাবরের মধ্যে হয়েছিল। 10তে দিয়েছে তালিকোটার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল। লিখবে যে বাহমনি রাজ্য, আর 1565 খ্রিস্টাব্দে পানিহাটি বা তালিকোটার যুদ্ধ হয়েছিল বিজয়নগর এবং বাহমনি রাজ্যের সাথে। তাহলে 1565 খ্রিস্টাব্দে বানিহাটি বা তালিকোটার যুদ্ধ হয়েছিল বিজয়নগর এবং বাহমনি রাজ্যের মধ্যে হয়েছিল। 4-এ আসি, 4-এর রায়তে দিয়েছে মুঘল যুগে জায়গিরদারি সংকটের কারণ কি ছিল। এটা লিখবে জায়গিরদারি সংকটের কারণ হচ্ছে জায়গিরদারি প্রথার অন্যতম বৈশিষ্ট্য ছিল জমা এবং হাসিল। জমা বলতে বোঝায় সরকারি হিসাবে জমি থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হবে তার হিসাব। হাসিল হলো বাস্তবে যে পরিমাণ রাজস্ব আদায় হতো। সম্রাট আকবরের পরবর্তী সম্রাটদের রাজত্বকালে জায়গিরদারের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, ফলে জমা এবং হাসিলের মধ্যে পার্থক্য দিন দিন বৃদ্ধি পায়। ফলাফল হচ্ছে জায়গিরদারি সংকটের ফলে এক হচ্ছে সম্রাট আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হন, 2 আয়ের অনিশ্চয়তার জন্য বেতনভোগ দক্ষ সেনাবাহিনীর ভরণ পোষণে সম্রাট অপারগ হয়ে ওঠেন, ফলে মুঘল সাম্রাজ্যের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। আর 3 হচ্ছে উৎকৃষ্ট জায়গির লাভের জন্য জায়গিরদাররা নিজেদের মধ্যে দলাদলি ও রেষারেষির ফলে সংকট সৃষ্টি করে। এর পরিণামে মুঘল সাম্রাজ্যের সংহতি বিনষ্ট হয়, যা মুঘল সাম্রাজ্যের পতনকে অনিবার্য করে তোলে। 2-এ দিয়েছে ভক্তিবাদের মূল কথাগুলি লেখো। ভক্তিবাদের মূল কথা লিখবে। মূলে ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি। এই ভক্তির দুটো বৈশিষ্ট্য, একটা হলো ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা, অন্যটি হলো ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তের ভক্তিকেই প্রাধান্য দেয়া। আচ্ছা, 3-এ দিয়েছে শিবাজির সঙ্গে মঙ্গলদের দ্বন্দ্বের কারণ ব্যাখ্যা করো। লিখবে যে সপ্তদশ শতকে শিবাজি মারাঠা রাজ্য প্রতিষ্ঠা করেন। এই সময় ভারতে মুঘল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব। বিভিন্ন কারণে শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্ব শুরু হয়েছিল। এক হচ্ছে শিবাজি বিজাপুরের সুলতানের অসুস্থতার সুযোগে বিজাপুরের বেশ কিছু অংশ দখল করেন। বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করার জন্য আফজল খানকে পাঠান, কিন্তু শিবাজি তাকে হত্যা করেন। শিবাজির ক্ষমতা বৃদ্ধি ঔরঙ্গজেবের পক্ষে মেনে নেওয়া সম্ভবপর ছিল না। 2 শিবাজি 2বার মুঘলদের বন্দর নগরী সুরাট লুট করে। 4-তে দিয়েছে রাজা লক্ষ্মণ সেনের রাজসভা সাহিত্য চর্চার পরিচয় দাও। লিখবে যে বাংলার সেন বংশের রাজা লক্ষ্মণ সেন ছিলেন সাহিত্যপ্রেমী। তার রাজসভায় অনেক কবি এবং সাহিত্যিক সমাদর পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো কবি জয়দেব। জয়দেব ছিলেন লক্ষ্মণ সেনের সভাকবি। তার রচিত বিখ্যাত কাব্য হলো গীত গোবিন্দম। ধৈ তার রাজসভার অপর এক কবি ধৈ পবনদূত কাব্য রচনা করেছিলেন। পঞ্চরত্ন জয়দেব এবং ধৈ সহ আরো 3 জন কবি গোবর্ধন, উমাপতিধর এবং শরণ লক্ষ্মণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন। এই 5 জন পণ্ডিতকে একত্রে পঞ্চরত্ন বলা হয়। এছাড়া লক্ষ্মণ সেনের মন্ত্রী হলায়ুত রচনা করেছিলেন ব্রাহ্মণ সর্বস্ব নামে বৈদিক নিয়মের একটি গ্রন্থ। 5-এ দিয়েছে আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণ প্রতিরোধ করেন।
আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশ তথা দিল্লি সুলতানির শ্রেষ্ঠ সম্রাট। ভারতের সুলতানি শাসনের অন্যতম প্রধান সমস্যা ছিল মঙ্গোল আক্রমণ। সুলতান আলাউদ্দিন খলজির সময় মঙ্গোলরা দুইবার দিল্লি আক্রমণ করে। আলাউদ্দিন খলজি মঙ্গোল আক্রমণ মোকাবিলার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। এক হচ্ছে বিশাল সেনাবাহিনী গঠন। মঙ্গোল আক্রমণ ঠেকানোর জন্য আলাউদ্দিন খলজি বিশাল সেনাবাহিনী গঠন করেছিলেন। আলাউদ্দিন খলজির অশ্বারোহী সৈন্য সংখ্যা ছিল 4,75,000। সিরি শহর নির্মাণ। আলাউদ্দিন খলজি তার বিশাল সৈন্য থাকার জন্য সিরি নামে একটি নতুন শহর তৈরি করেন। এছাড়া তিনি সৈন্যবাহিনীর রসদ যোগানোর জন্য দোয়াব অঞ্চলের কৃষকদের কাছ থেকে বেশি রাজস্ব আদায়ের নীতি নিয়েছিলেন। সৈন্যবাহিনীর সুবিধার জন্য তিনি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। ছয়তে দিয়েছে মাবলে এবং পেশোয়া সম্পর্কে বর্ণনা করো। লিখবে শিবাজী একসময় পুনের আশেপাশের অঞ্চলগুলি আক্রমণ করেছিলেন। তখন তিনি মাওয়াল অঞ্চল থেকে একদল পদাতিক সেনা সংগ্রহ এবং নিয়োগ করেন। এদের বলা হতো মাবলে বা মাওয়ালি। এরা তার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল। শিবাজীর মৃত্যু 40 বছর পরে পেশোয়াদের হাতেই শাসন ক্ষমতা চলে আসে। তখন মুঘল শাসনের বড়ই দুর্দিন। শিবাজীর মৃত্যুর 50 বছর পরে পেশোয়া প্রথম বাজিরাও হিন্দু রাজাদের সঙ্গে যুক্ত হয়ে একটি হিন্দু সাম্রাজ্য গড়ে তোলার পরিকল্পনা করেন। তার এই হিন্দু রাজ্যের আদর্শকে বলা হয় হিন্দু পাতশাহী, অর্থাৎ তিনি চাইলে ধর্মের নামে মুঘলদের বিরুদ্ধে অন্য রাজাদের জোটবদ্ধ করতে। সাথে দিয়েছে টিকা লেখো দ্বীন-ই ইলাহি। লিখবে আগে দ্বীন-ই ইলাহি কি? যে মুঘল সম্রাট আকবর প্রচারিত একটি নতুন মতাদর্শ দ্বীন-ই ইলাহি। 1570-এর দশকে আকবর ফতেপুর সিক্রিতে বিভিন্ন ধর্মের গুরুদের ডেকে বিভিন্ন ধর্মের মূল কথা জানার চেষ্টা করেন। অবশেষে বিভিন্ন ধর্ম থেকে কিছু বৈশিষ্ট্য বেছে নিয়ে তিনি দ্বীন-ই ইলাহি মতাদর্শ গড়ে তোলেন। দ্বীন-ই ইলাহি কোনো আলাদা বা নতুন ধর্ম ছিল না। এটি ছিল সম্রাট এবং তার অনুগত ব্যক্তিদের মধ্যে প্রচলিত পারস্পরিক শ্রদ্ধার এবং আনুগত্যের একটি ব্যবস্থা। তার সাথে দেবে যে দ্বীন-ই ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান। 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে তিনি ইবাদতখানা তৈরি করে ধর্ম সম্পর্কে আলোচনার ব্যবস্থা করেন। প্রথমে কেবল মৌলবীদের কাছ থেকে ইসলাম ধর্মে জ্ঞান লাভের চেষ্টা করেন। পরে হিন্দু, জৈন, খ্রিস্টান, পারসি প্রভৃতি গুরুদের আহ্বান করে সব ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করেন। উদ্দেশ্য হচ্ছে, এক হলো বদায়ুনীর মতে আকবর দ্বীন-ই ইলাহি দ্বারা একটা নতুন ধর্ম প্রচার করতে চেয়েছিলেন, আর দুই আবুল ফজলের মতে ভারতে ধর্মবিদ্বেষ দূর করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য গড়ে তোলাই ছিল সম্রাটের লক্ষ্য। আর তিন বর্তমানে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে আকবর তার একান্ত অনুগামীদের আনুগত্য জোরালো করার জন্য দ্বীন-ই ইলাহির শপথ নেওয়ার ব্যবস্থা করেছিলেন। 8-এ বলেছে আলাই দরবাজার বৈশিষ্ট্যগুলি লেখো। লিখবে সুলতান আলাউদ্দিন খলজি কুতুব মিনারের চত্বরে যে দরবাজা নির্মাণ করেছিলেন তা আলাই দরবাজা নামে পরিচিত। বৈশিষ্ট্য হচ্ছে এটি লাল বেলে পাথরে তৈরি হয়েছে। দুই দরবাজার গায়ে আল্লাহর কথার পরিবর্তে সুলতানের প্রশংসা খোদাই করা হয়েছে। এটি কুতুব মিনারের চত্বরে নির্মিত হয়েছে। এবারে 5-এ আসি। 5-এর আয়তে দিয়েছি শ্রী চৈতন্যদেবের প্রচারিত ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো। খ্রিস্টীয় ষোড়শ শতকে শ্রী চৈতন্য এবং তার সঙ্গীদের চেষ্টায় বাংলায় ভক্তি আন্দোলনের প্রচার ও প্রসার জোরদার হয়। শ্রী চৈতন্যের ভক্তি প্রচার ও প্রসারের একটি পরিকল্পিত কাঠামো লক্ষ্য করা যায়। যেমন এক হচ্ছে শ্রী চৈতন্যের নেতৃত্বে যে বৈষ্ণব গোষ্ঠী সংগঠিত হয়েছিল তাতে কোনো জাত বিচার ছিল না। দুই, তিনি ঘরে ঘরে নামগান এবং বিশাল শোভাযাত্রা করে নগর সংকীর্তনের ব্যবস্থা করেন। তিন, চৈতন্যদেব নিজে ব্রাহ্মণ হলেও তথাকথিত নিচু জাতির মানুষের সঙ্গেও ব্যক্তিগত যোগাযোগ গড়ে তুলেছিলেন। 4, শ্রী চৈতন্য প্রচলিত কোনো লোকধর্মের বিরোধিতা করেননি। 5, শ্রী চৈতন্য সাধারণ মানুষের স্বার্থে প্রভাবশালী জগাই মাধায়ের এবং অত্যাচারী মুসলমান শাসকের বিরোধিতা করেন। 6, তিনি জনগণের মধ্যে প্রচলিত মুখের ভাষা বাংলাতেই ভক্তিবাদ প্রচার করেন। 7, শ্রী চৈতন্য বৈষ্ণবীয় নাটক মঞ্চস্থ করে এবং নিজে অভিনয় করে ভক্তি ধর্মের কথা প্রচার করে। অথবা বলেছে মধ্যযুগে ভারতে কিভাবে ফার্সি ভাষার ব্যবহার এবং জনপ্রিয়তা বেড়েছিল তা বিশ্লেষণ করো। লিখবে যে মধ্যযুগে ভারতে ফার্সি ভাষার ব্যবহার এবং জনপ্রিয়তা বেড়েছিল। শাসকদের উৎসাহ। ভারতের সুলতানি শাসনের হাত ধরে ফার্সি সাহিত্যের চর্চা শুরু হয়। এর আগে মধ্য এশিয়া এবং ইরানে ফার্সি ভাষা প্রশাসনিক ভাষা হিসাবে প্রচলিত ছিল। সেই কারণে হয়তো ভারতের তুর্কি শাসকরা ফার্সি ভাষাকে গুরুত্ব দিতেন। কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ এবং খলজি বংশের সুলতানরা ফার্সি ভাষার বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন।
সুলতানি যুগে লাহোর ফার্সি ভাষা চর্চার কেন্দ্রে পরিণত হয়েছিল। মুঘল সম্রাট হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান ফার্সি প্রেমী ছিলেন। নতুন ফার্সি রচনাশৈলীর উদ্ভব। ফার্সি সাহিত্যিক এবং দার্শনিক আমির খুসরো ফার্সি লেখার নানা পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। তিনি ফার্সি সাহিত্যের এক নতুন রচনাশৈলী সবকি হিন্দ আবিষ্কার করেন। ফার্সিতে ইতিহাস রচনা। মধ্যযুগের ঐতিহাসিকগণ ইতিহাস লেখার জন্য ফার্সি ভাষাকে পছন্দ করতেন। ফার্সি ভাষার বিখ্যাত ঐতিহাসিকগণ হলেন সুলতানি যুগের মিনহাজ-ই সিরাজ, জিয়াউদ্দিন বর্ণী ইসামি এবং মুঘল যুগে আবুল ফজল বদায়ুনী নিজামুদ্দিন প্রমুখ। ফার্সিতে অনুবাদ চর্চা। মধ্যযুগে অনেক সংস্কৃত গ্রন্থ ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল। জিয়া নকশাবি এই ধারার প্রথম লেখক ছিলেন। তার লেখা তুতিনামা ছিল সংস্কৃত গল্পের ফার্সি অনুবাদ। কাশ্মীরি সুলতান জৈনুল আবেদিনের পৃষ্ঠপোষকতায় মহাভারত এবং কল্হণের রাজতরঙ্গিনী ফার্সি ভাষায় অনুবাদ করা হয়। দুয়ে বলেছে আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার রাজপুত নীতি। ভারতীয় শৌর্য-বীর্যের প্রতীক রাজপুতদের সঙ্গে সম্রাট আকবর মৈত্রীর সম্পর্ক তৈরি করতে সচেষ্ট ছিলেন। রাজপুতরাও মুঘল সাম্রাজ্যের শক্তিস্তম্ভে পরিণত হয়েছিল। রাজপুতদের সম্পর্কে আকবরের গৃহীত নীতি। রাজপুতদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন। যেমন এক হচ্ছে বৈবাহিক সম্পর্কের নীতি, 2 উচ্চ রাজপদে নিয়োগের নীতি, 3 বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি, আর 4 যুদ্ধ নীতি। বৈবাহিক সম্পর্কের নীতি। সম্রাট আকবর অম্বরের রাজকন্যা যোধাবাইকে বিকানির এবং যোধপুরের রাজপুত রাজকন্যাদের বিবাহ করেন। তাছাড়া আকবর তার পুত্র সেলিমের সঙ্গেও রাজপুত রাজকন্যার বিবাহ দেন। 2 উচ্চ রাজপদে নিয়োগ নীতি। সম্রাট আকবর রাজপুতদের উচ্চ পদে নিয়োগ করে তাদের আনুগত্য লাভ করেছিলেন। রাজা বিহারী মল, ভগবান দাস, মানসিংহ প্রমুখ রাজপুতদের তিনি মনসবদার হিসাবে নিযুক্ত করেছিলেন। 3 বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি। রাজপুতদের সাহায্য এবং সহযোগিতা লাভের জন্য আকবর তাদের উপর থেকে তীর্থকর বা জিজিয়া কর তুলে দেন এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। যুদ্ধনীতি। অনেক রাজপুত রাজ্য আকবরের বশ্যতা স্বীকার করলেও মেবার, রণথম্ভর প্রভৃতি রাজপুত রাজ্যগুলি কোনোভাবেই আকবরের বশ্যতা স্বীকার করতে রাজি হয়নি। তাই আকবর মেবারের বিরুদ্ধে যুদ্ধনীতি অনুসরণ করেন। মেবারের রানা উদয় সিংহ এবং তার পুত্র রানা প্রতাপ সিংহ আকবরের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেন। রানা প্রতাপ সিংহ 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবরের বাহিনীর হাতে পরাজিত হলেও তার বশ্যতা স্বীকার করেননি। আকবর মৈত্রী আর যুদ্ধনীতি অনুসরণ করে রাজপুতদের নিজ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন এবং মুঘল সাম্রাজ্যের ভিত সুদৃঢ় হয়। অথবাতে দিয়েছে মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শগুলি লেখো। লিখবে মুঘল সম্রাটদের প্রশাসনিক আদর্শ ছিল মূলত যথার্থ ভারতীয় ধর্মনিরপেক্ষ আর পিতৃসুলভ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা। যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা। ভারতের মুঘল সম্রাটদের প্রধান প্রশাসনিক আদর্শ ছিল ভারতের বিভিন্ন গোষ্ঠীকে মুঘল সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করে যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা। বিদেশি এবং ভারতীয় রাজতন্ত্রের সংমিশ্রণ। মুঘল সম্রাটদের প্রশাসনিক আদর্শ ছিল বিদেশি তৈমুরীয় ও পারসিক আদর্শের সঙ্গে ভারতীয় রাজতান্ত্রিক আদর্শের সংমিশ্রণ ঘটিয়ে এক নতুন সময়োপযোগী প্রশাসনিক আদর্শ গড়ে তোলা। তাই মুঘল সম্রাটদের প্রশাসনিক আদর্শকে তৈমুরীয়, পারসিক আর ভারতীয় আদর্শের সংমিশ্রণ বলা যায়। বাদশাহের পিতৃসুলভ আচরণ। মুঘল বাদশাহরা একদিকে মনে করতেন যে তারা ঈশ্বরের ইচ্ছায় বাদশাহ হয়েছেন, অপরদিকে তারা প্রজাদের প্রতি পিতৃসুলভ আচরণ করতেন। সকলের প্রতি সহনশীলতার এই পথকেই সুলহিকুল বলা হয়। ধর্মনিরপেক্ষ প্রশাসন। বেশিরভাগ মুঘল সম্রাট ধর্মনিরপেক্ষতার আদর্শে বিশ্বাসী। সম্রাট আকবর এই আদর্শের উপর ভিত্তি করে দ্বীন-ই ইলাহি মতাদর্শ গড়ে তুলেছিলেন। 2 বলেছে পাল আমলে বাংলা শিল্প স্থাপত্যের পরিচয় দাও। পাল আমলে বাংলা শিল্প স্থাপত্য শিল্পের ইতিহাসে বাংলায় পাল আমল বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। বাংলার পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা সব ক্ষেত্রেই পাল আমলের অনেক নিদর্শন পাওয়া যায়। বৌদ্ধ আর জৈন স্তূপ। প্রাচীন ভারতে বৌদ্ধ এবং জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল। পাল আমলেও স্তূপ নির্মাণের রীতি লক্ষণীয়। তবে এই আমলে স্তূপ নির্মাণের রীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। এই যুগের স্তূপগুলি শিখরের মতো দেখতে ছিল। এই যুগে নির্মিত স্তূপগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: 1 হচ্ছে বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর, 2 হচ্ছে রাজশাহী পাহাড়পুর, 3 চট্টগ্রাম, 4 পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামের বৌদ্ধ স্তূপ। বৌদ্ধ বিহার ও মন্দির। বাংলা স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন ছিল পাল আমলে নির্মিত বৌদ্ধ বিহারগুলি। এই বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান ও বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র। পাল আমলে উল্লেখযোগ্য বিহারগুলি হলো পাহাড়পুরের সোমপুর ও অদন্তপুরের বৌদ্ধ বিহার। মন্দিরগুলির মধ্যে সোমপুর
বিহারের মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। অথবা বলেছে পাল ও সেন যুগের সমাজ এবং ধর্মের পরিচয় দাও। লিখবে পাল যুগের সমাজ। পাল ও সেন যুগে বাংলার সমাজ ছিল সহজ সরল অনাড়ম্বর। পাল আমলের সমাজে বর্ণ ব্যবস্থা থাকলেও তার কঠোরতা ছিল না। সেন যুগের বাংলার সমাজ, সমাজের ব্রাহ্মণরাই সব সুযোগ সুবিধা ভোগ করত। সমাজের অব্রাহ্মণদের সকলকে শঙ্কর বা শূদ্র বলে গণ্য করা হতো। সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী হওয়ার জন্য সমাজে বর্ণ ব্যবস্থা কঠোর আর অনমনীয় হয়ে পড়েছিল। পাল যুগের ধর্ম, পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী। পাল যুগে বাংলা বৌদ্ধ ধর্মের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। এ যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারার সমন্বয়ে বজ্রযান, তন্ত্রযান, তান্ত্রিক মতবাদের জন্ম হয়। বজ্রযান বা তন্ত্রযান মতবাদের সাধকদের সিদ্ধাচার্য বলা হতো। এ যুগে সহজযান ও কালচক্রযান নামে আরো দুটি বৌদ্ধ ধর্মমতের উদ্ভব হয়। সেন যুগের ধর্ম, সেন রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী। এ যুগে ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে বৈদিক ধর্ম আর পৌরাণিক ধর্ম এই দুয়ের সংযোজন ঘটে। এ যুগে ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, শিব, বিষ্ণু, গঙ্গা, যমুনা প্রভৃতির পূজা করা হতো। সেন রাজারা ছিলেন শৈব, তবে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব। সেন যুগে বৈষ্ণব ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা বিশেষ সুযোগ সুবিধা পেত না।